সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে একজন বিশ্ববিখ্যাত কসাইয়ের গল্প বলবো, যাকে বলা হয় বেইজিংয়ের কসাই। পশ্চিমা দুনিয়ায় ইউরোপ এবং আমেরিকা, সেই যে চীনের তিয়ান আনমেন স্কোয়ার বেইজিংয়ের, সেখানে যে নির্মম হত্যাকাণ্ড চলেছিল, হাজার হাজার ছাত্রদের উপর যেভাবে চীনের সরকার ট্যাঙ্ক চালিয়ে দিয়েছিল, কত হাজার মরেছে, কত হাজার আহত হয়েছে, কত হাজার পঙ্গু হয়েছে, বা কত লাখ মানুষ মরে গেছে, এই ইতিহাস পৃথিবী জানতে পারেনি। বেশি দিন আগের ঘটনা নয়। এই ঘটনার যিনি নায়ক, তার নাম দেং জিয়াওপিং, যিনি কোনো রাষ্ট্রীয় পদ পদবিতে ছিলেন না। তাকে বলা হতো চীনের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা। তিনি না ছিলেন প্রেসিডেন্ট, না ছিলেন কোনো কিছু, কিন্তু পুরো চীন তার কথায় চলত। তো সেই যে চীনের নেতা, যিনি সাবেক নেতা, যিনি কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিলেন মাও, কিন্তু দেং জিয়াওপিং কোনো পদ পদবিতে ছিলেন না, তিনি প্রধান উপদেষ্টার রূপে ছিলেন। কিন্তু পুরো রাষ্ট্র, পুরো শাসন ব্যবস্থা তিনি যেভাবে চালিয়েছেন, মোটামুটি ২-৫০০ বছরে পৃথিবীর এত বড় সাম্রাজ্যে এত পাওয়ারফুল কোনো শাসক আসেনি। তো চীনের সেই যে তিয়ান আনমেন স্কোয়ারের যে নির্মম হত্যাকাণ্ড, এই জন্য তাকে বলা হয় বেইজিংয়ের কসাই। যেমন নরেন্দ্র মোদীকে বলা হয় গুজরাটের কসাই, তদ্রূপ বেইজিংয়ের কসাই দেং জিয়াওপিং। এরকম একজন কসাইয়ের কাছ থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করার আছে, সেই বিষয়গুলো নিয়ে বলব। একই সঙ্গে এই প্রসঙ্গ বলতে গেলে আর একজন লোকের নাম চলে আসে। তিনি হলেন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা, ফাউন্ডিং ফাদার বা ফাদার অফ দ্য নেশন, মিস্টার লি কুয়ান। এই দুজনের কাহিনী এই মুহূর্তে আমাদের জন্য, বিশেষ করে জনাব তারেক রহমান, তার সঙ্গী সাথী যারা রয়েছেন, তাদেরকে পড়তে হবে, জানতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, এবং এই দুজন মহামানবের জীবনের যে সংকটগুলো ছিল, রাজনীতির যে সংকটগুলো ছিল, তারা যেভাবে এটা মোকাবেলা করেছেন, সেই জিনিসগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে যতটা সম্ভব সেই কাজ তারেক রহমান সাহেবকে করতে হবে। আর যদি সেটি তারেক রহমান সাহেব না করতে পারেন, আমরা হারিয়ে যাব, আমরা সবাই বিপদে পড়ব, বিপত্তিতে পড়ব। আপনি আমি কেউ রক্ষা পাবো না। সামনে যে জুন মাস আসছে, জুলাই এবং আগস্ট, এই ৩টি মাসে সরকারের এমন কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, এমন কতগুলো দৃঢ়তা দেখাতে হবে, যে দৃঢ়তা লি কুয়ান দেখিয়েছেন, যে দৃঢ়তা দেং জিয়াওপিং দেখিয়েছেন। আমাদের এখন যে সমস্যাগুলো রয়েছে, সেই সেম সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত মুখে ঘুমটা দিয়ে যেভাবে আছি, এবং যেভাবে আমরা নিজেদেরকে ওভার রেটিং করছি, এবং যেভাবে আমরা একেবারে নাকে তেল দিয়ে ঘুমানোর চেষ্টা করছি, এবং যেভাবে আমরা ভয় পাচ্ছি, পুরো জাতি আমেরিকাকে ভয় পাচ্ছি, পুরো জাতি দিল্লিকে ভয় পাচ্ছি, শেখ হাসিনাকে ভয় পাচ্ছি, এত ভয় নিয়ে আসলে একটা জাতি এগোতে পারে না, কোনো অবস্থাতে এগোতে পারে না। এখানে আসলে দৃঢ়তা লাগবে, সাহস লাগবে। তো প্রথমে দেং জিয়াওপিংয়ের কথা বলি। এই মানুষটিকে বলা হয় এই শতাব্দীর সবচেয়ে লৌহ মানব, এই শতাব্দীর সবচেয়ে সফলতম মানুষ, এবং এই শতাব্দীর এমন একজন মানুষ যিনি কিনা সারা পৃথিবীর সর্বকালের সেরা একটা জাতির যে কোর্স অফ অ্যাকশন পরিবর্তন করে দেওয়ার যে কারিগর, সেই কারিগর হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। ঠিক সেম কাজটি দেং জিয়াওপিং যখন করেছিলেন, তখন সেম কাজটি সিঙ্গাপুরের জন্য করেছিলেন লি কুয়ান। যেহেতু সিঙ্গাপুর ছোট্ট একটা রাষ্ট্র, একেবারে একটা নগর রাষ্ট্র, ঢাকা শহরের চেয়েতেও ছোট, তো কাজেই তারটি উদাহরণ হলো একটা মডেল হিসেবে একটা নগর রাষ্ট্রের জন্য ওকে আছে। এটা ভানুয়াতু কিংবা এটা ধরুন মোনাকো, এরকম যে সকল নগর রাষ্ট্র রয়েছে, বা সাইপ্রাসের মতো রাষ্ট্র, বা ধরেন হাওয়াই, হনলুলু, এরকম যে সকল নগরকেন্দ্রিক যে রাষ্ট্রগুলো রয়েছে বা প্রদেশগুলো রয়েছে, সেখানে এটা প্রযোজ্য হতে পারে। কিন্তু অ্যাজ এ হোল বাংলাদেশ, ভারত, আমেরিকা কিংবা অন্য যে সকল বড় দেশ রয়েছে, যাদের
আয়তন 1,00,000 বর্গ কিলোমিটারের উপরে, সেখানে তাদের জন্য দেং জিয়াওপিং এই নামটি যাকে বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চীনা কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং জেনারেল মাও বা চেয়ারম্যান মাও সেতুং তার খুব ঘনিষ্ঠজন ছিলেন। কিন্তু তার যে সমস্যাটা ছিল, তিনি সবসময় ভিন্ন মত পোষণ করতেন। উচ্চতা ছিল মাত্র 5 ফুট। সবসময় ভিন্ন মত পোষণ করতেন এবং বাড়াভাতে ছাই দিতেন। ধরুন, চীনা পলিট ব্যুরোর একটা মিটিং হচ্ছে, কমিউনিস্ট পার্টির একটা মিটিং হচ্ছে, সবাই মাথা ঝুলাচ্ছে, জিহুজুর করছে। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন, এমন একটা কথা বললেন যে 3-4 ঘন্টা, 5 ঘন্টা বা 1 সপ্তাহ ধরে যে বিষয়টা নিয়ে ডিসকাশন করে একেবারে সবাই সিদ্ধান্ত নিয়েছে যে এটাই আসলে হওয়া উচিত। ঠিক সেই সময় তিনি এমন একটা কথা বললেন, প্রস্তাব দিলেন, তার এই পুরো কমিউনিস্ট পার্টির যে প্ল্যান, প্রোগ্রাম, এগুলো সব উলটপালট হয়ে গেল। এত যুক্তি, ক্ষুরধার যুক্তি, এত চিন্তার যে যাকে বলা হয় ভিন্নতা এবং এত নতুনত্ব, ওটাকে অস্বীকার করার মতো সেই কমিউনিস্ট পার্টির যে গ্রেট হলের যে বিখ্যাত মিটিংগুলো হতো, কেউ সেটা অস্বীকার করতে পারতো না। তো এটা বেশ কিছুদিন মানুষ উপভোগ করলো, চেয়ারম্যান মাও তিনি উপভোগ করলেন। পরবর্তীতে দেখা গেল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে দেং জিয়াওপিংকে তিনি জিজ্ঞাসা করতেন সবার সামনে, আচ্ছা সবাই তো এটা বলছে, তুমি কি বলো? তো দেং যেটা বললেন, সঙ্গে সঙ্গে দেখা গেল যে ভিন্ন মত সেইখানে প্রতিষ্ঠিত হয়ে গেল। অন্যের সকল যে পরিশ্রম মুহূর্তের মধ্যে জিরো হয়ে গেল। এখন দেং জিয়াওপিং এর ওরকম বললাম তো 5 ফিট উচ্চতা, মিলিটারি কমান্ডার নন, শুধুমাত্র বুদ্ধি। এই বুদ্ধির যন্ত্রণায় হাজার হাজার মানুষ যারা ক্ষমতালোভী, যারা মানে মাও সেতুংকে ব্যবহার করে একটা ক্ষমতার বলয় গড়ে তুলছে, কিন্তু এদের সিদ্ধান্তে যাকে বলা হয় চীনের কোনো উন্নতি হচ্ছে না। চীন একটা বিপ্লব করেছে, সফল বিপ্লব করেছে, কিন্তু সেই বিপ্লবকে মোকাবেলা করার জন্য অন্তত পক্ষে 10 থেকে 12 কোটি মানুষকে মেরে ফেলতে হয়েছে। আর সমপরিমাণ মানুষ দুর্ভিক্ষ, অনাহারে মারা গেছে। এই একটা আজকের এই চীনের এই পর্যায়ে আসার জন্য। তো ওই অবস্থাতে যখন দেং জিয়াওপিং এই জিনিসগুলো দেখলেন যে না, এর মধ্যে মানুষ বিলাসিতা করছে, এর মধ্যে কমিউনিজম প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ টাকা লুট করছে, বিদেশে পাচার করছে, সব মিলিয়ে একটা এলোমেলো অবস্থা, তখন তার বিবেকের তাড়নায় তিনি সত্য বলতেন। এই সত্য মাও সেতুং প্রথমে সহ্য করতে পারতেন, কিন্তু পরবর্তীতে তিনি আর সহ্য করতে পারলেন না। যাই হোক, অনেক শত্রু হয়ে গেল এবং একটা সময় তাকে প্রাণে বাঁচানোটাই দায় হয়ে গেল। চেয়ারম্যান মাও সেতুং বুঝলেন যে এই তার এই বিশ্বস্ত মেধাবী যে মানুষটি, এই মানুষটিকে তিনি আর ধারণ করতে পারছেন না। ফলে তিনি তাকে এক্সাইলে, নির্বাসনে পাঠালেন যেন তিনি প্রাণে বেঁচে যায়, এবং সেখানে তিনি নীরবে থাকলেন বহু বছর। চেয়ারম্যান মাও যখন মারা গেলেন, ঠিক সেই সময়টিতে তিনি দেং জিয়াওপিংকে তার পরবর্তী উত্তরসূরি করলেন এবং মৃত্যুর কিছুদিন আগে তাকে আবার এক্সাইল থেকে ফিরিয়ে আনলেন। এই তিনি নেতৃত্বের কাছাকাছি এলেন। তো যাই হোক, এরপর থেকে তো ইতিহাস। তিনি যেদিন থেকে ক্ষমতায় আসলেন, তিনি প্রথমে বললেন যে আমি কোনো পদ পদবিতে থাকবো না, সবাই তোমরা ক্ষমতা ভোগ করবে, ক্ষমতা পরিচালনা করবে এবং আমার কাছে জবাবদিহি করবে। আর আমার যে সকল সিদ্ধান্ত, আমি একা থাকবো, তোমাদের সমস্ত মানে যদি আমি ফর্মাল যে মিটিং এখানে যদি ব্যস্ত থাকি, তাহলে দেশ জাতি নিয়ে আমি কোনো চিন্তা করতে পারবো না। আমি শুধুমাত্র একা একা থেকে তোমাদের কর্মকাণ্ড দেখব, দেখার পরে তোমাদের ভুল ভ্রান্তিগুলো শুধরানোর চেষ্টা করব, তোমাদেরকে শাস্তি দেব, আর যে নিত্য নতুন যে চিন্তা, সেই নিত্য নতুন চিন্তা তোমাদের উপর আরোপিত করব। এটাই উনি সিদ্ধান্ত দিলেন এবং সেই সিদ্ধান্ত থেকে তিনি একেবারে আবার সে একাকী হয়ে গেলেন। তিনি যখন প্রয়োজন মনে করতেন মালয়েশিয়া সফর করতেন, প্রয়োজন মনে করতেন সিঙ্গাপুর সফর করতেন, অন্যান্য দেশে যেতেন, এর বাইরে কোনো কিছু করতেন না। তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম ইউরোপের, এবং এটা তার একমাত্র সাক্ষাৎকার। আমেরিকার 60 মিনিট একটা অনুষ্ঠান হতো।
তো সেখানে তাকে প্রশ্ন করা হলো যে আপনি সর্বেসর্বা, কিন্তু আপনি কোনো পদপদবিতে নেই, সমস্ত ক্ষমতা আপনার হাতে, কিন্তু আপনি জনসম্মুখে আসছেন না, কারণটা কি? তিনি বললেন যে আমি আসলে একক ব্যক্তিত্ব, চেয়ারম্যান মাওয়ের মতো একক ব্যক্তিত্ব হয়ে সমস্ত রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে নিতে চাচ্ছি না। আমি এরকম একটা শাসন ব্যবস্থা গড়ে তুলেছি যেটাকে বলা হয়